আসসালামু আলাইকুম, আমি এজে শরীফ। প্রতিবারই বলি যে নতুন নতুন মানে কয়েকদিন পরে চেষ্টা করি যে প্রতিদিনই ভিডিও দেওয়ার, আসলে ভিডিও দিতে পারি না, এর জন্য খুবই দুঃখিত। আর হঠাৎ হঠাৎ ভিডিও দেওয়ার জন্য, কারণ ম্যাক্সিমাম লোকই অনেক রিকোয়েস্ট করেন, অনেকে ফোন করেন যে ভাই সিজন তো চলে আসছে, রাজহাঁস বাচ্চা পাবো কবে, বাচ্চা বিক্রি করবেন কবে। আসলে কি দেখেন, আমার মাঝখান দিয়ে যে ডিমগুলা পারছিল রাজহাঁসে, ওইগুলা আসলে সিজন ছাড়া যেই রাজহাঁসে ডিমগুলা পারে, ওই ডিমগুলো আসলে ফুটে না, খুব কম। আর এখনকার যেই সিজনের ডিমটা পারে, মানে শীত সিজনে, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলোতে যে ডিমগুলো পারে ওইগুলো 100% সিটে, আল্লাহর রহমতে সমস্যা হয় না। তো যাই হোক, অনেকেই চাইছিলেন যে রাজহাঁসের বাচ্চা পাবো কি, মানে কবে থেকে। দেখেন আমার আলহামদুলিল্লাহ ডিম পাড়া শুরু করছে, ইতিমধ্যে প্রায় 30টার উপরে ডিম পারছে। তো আশা করি জানুয়ারির পর থেকে বাচ্চা পাবেন, কারণ প্রথম বেচের প্রায় 1-150 রাজহাঁসের বাচ্চা আমি নিজে রাখবো, তারপর থেকে আমি সেল করা শুরু করব। কারণ আমারও রাজহাঁস অনেক কমে গেছে, অনেকের রিকোয়েস্টে দিয়ে দিতে হয়, অনেকের একটা আশা লাগে, হাসি লাগে, এই আশা হাসি দিতে 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 মোটামুটি আমার অনেক কমে গেছে। এখন মাত্র 40-45টা রাজহাঁস আছে, খুব বেশি একটা নাই। তো আমি এবার নতুন করে 1 থেকে 150 রাজহাঁস ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে রাইখা তারপর আমি বিক্রি করা শুরু করব। আর প্রথম বেচে আলহামদুলিল্লাহ আমি আশা করতেছি যে 4 থেকে 500 বাচ্চা বিক্রি করতে পারবো। আমি 1-150 রাখার পরও 4 থেকে 500 বাচ্চা বিক্রি করতে পারবো। তো আরেকটা আপনাদেরকে বলি, ওই যে আমার রাজহাঁস ওইখানে, আমি অনেকখানি দূরে, পুকুরেরই মাথা আর ওই মাথা। তো যাই হোক, আরেকটা বিষয়, অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই ডিম পাড়ার সময় হয়েছে, এখন রাজহাঁসের কি যত্ন নিব বা কি করব। দেখেন আমি প্রতিবারই বলি যে ডিম পাড়ার আগে রাজহাঁস, মানে ডিমে যখন নাকি আসবে, আমি গত মাসেই বইলা দিছিলাম যে ডিম পাড়ার আগে কিন্তু রাজহাঁস অবশ্যই কৃমিনাশক, কৃমির ডোজ করাইবেন। বাড়ির মানে আপনার বাড়ির যদি কোনো ছাগল থাকে, গরু থাকে, ওগুলারে সহ কৃমির ডোজ করাবেন। মুরগি যদি থাকে, মুরগিরে সহ। তো দেখেন আমি রাজহাঁসের কৃমির ডোজ করাইছি, আর কৃমির ডোজটা করানোর পরে টানা 3 দিন লিভার টনিক চলবে। লিভার টনিক 3 দিন বা 4 দিন, কৃমি ডোজ করানোর আগেও 3 দিন, পরেও 3 দিন। রাজহাঁস হোক, মুরগি হোক, গরু, ছাগল, মহিষ, ভেড়া যাই থাকুক, 3 দিন টানা রাজহাঁসের কৃমি ওষুধ খাওয়ানোর সময় সব পশু পাখিরে লিভার টনিক খাওয়াইবেন। তারপরে আবার কৃমি ওষুধ খাওয়াবেন, কৃমি ওষুধ খাওয়ানোর পরে আবার লিভার টনিক। তো এখানে একটা করে ডিম দিয়ে রাখছি। একটা করে ডিম দিয়ে রাখার কারণ হলো কি, আপনার সব ডিম যদি একসাথে দেয় তাহলে এরা মারামারি করে অনেক ডিম ভাঙা ফেলতে পারে, এর জন্য একটা করে ডিম দিয়ে রাখছি প্রতি টায়ারে। তো আলহামদুলিল্লাহ ডিম পাড়া শুরু করে দিছে। তো কৃমি ওষুধ খাওয়ানোর পরে ঘরের পরিবেশটা কী রাখবেন, যদি আপনি বালি দিয়া ঘর মানে সাজায় থাকেন আমার মতো, তাহলে করবেন কি যে বালিগুলা সবগুলা আশ্রাইয়া, তারপর আমি এটার মধ্যে ব্লিচিং চুন দিয়া পুরা ঘরের মধ্যে পটাশ ছিটাই দিছি জীবাণুনাশক হিসাবে। আর ব্লিচিং চুন দিলে যদি, মানে এটা তো এমন না যে কৃমি প্যাডের ভিতরে মইরা প্যাডের ভিতরে শেষ হয়ে যাব, এমন না বিষয়টা। বিষয়টা হলো কৃমি যখন মরে তখন এটা মলদার দিয়া আপনার মলের মূত্রের সাথে বের হয়, মলের সাথে বের হয়। তো ছাগলের হোক, গরুর হোক, বের হওয়ার পরে এটা থেকে কিন্তু আরেকটার জার্ম ছড়াইতে পারে, অস্বাভাবিক কিচ্ছু না। আরেকটার মধ্যে কৃমি কিন্তু মোটামুটি একটা ছোঁয়াছুঁই রোগ ধরতে পারেন, কারণ কৃমি যখন হয়, কৃমি হলে কিন্তু একটা থেকে আরেকটা ছড়ায়, এটাই স্বাভাবিক। তো কৃমির ডোজ যখন করবেন তখন সবগুলারে কৃমি ওষুধ খাওয়াতে হয়। তো কৃমি যখন আপনার এই পায়খানা করবে, পায়খানার সাথে যখন কৃমি বের হবে, তখন আরেকটার মধ্যে যাতে না ছড়াইতে পারে, এর জন্য চুন আর ব্লিচিং যখন নাকি ঘরের মধ্যে ছিটাই দিবেন, ওই কৃমির ডিম, কৃমি সব কিছু নষ্ট হয়ে যায়। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর কৃমি ওষুধ অবশ্যই খাওয়াবেন। কৃমি ওষুধ খাওয়াইলে হবে কি, আপনার হঠাৎ এই যে আপনারা একটা কথা বলেন না, একটা কমপ্লেন করেন না যে ভাই হাঁসের ডিম পারে, করছে বসতে চায় না, বা করছে বসলে উইটটা খাইতে চায় না, তারপর হাঁস অনেক শুকায় যায়, দুর্বল হয়ে যায়। এগুলা মূলত কারণ হলো কৃমি থাকলে, কৃমি কিন্তু পরজীবী প্রাণী, মানে আপনার পেটের মধ্যে থাইকা আপনার চুষা খাইতেছে, আপনার ভিটামিন মিনারেলস খাইয়া কৃমি বাচ্চা থাকতেছে। তো
পশু পাখিরও সেম জিনিসটাই, কৃমি এর ভিটামিন মিনারেলস খাইয়া পশু পাখির তারপরে বাচ্চা থাকে। তো কৃমি যখন নাকি থাকবো, যখন নাকি একটা হাঁস করছে বইলে কিন্তু অনেক দিন খাওয়া দাওয়া করে না, এই 4 দিন 5 দিন পরে পরে মন চাইলে দুই এক লোকমা খাইলো, দুই একটা দানা খাইলো, একটু পানি খাইলো। তো ওই মুহূর্তে যদি তার শরীরের ভিটামিন মিনারেল যদি কৃমি খেয়ে লায়, তাহলে কিন্তু সে কোনো সময় সুস্থ থাকবে না। তো সুতরাং কৃমির ডোজ অবশ্যই করাইবেন। যারা রাজাহাঁস পালন করেন বা আমার কাছ থেকে নিয়েছেন, আমি সবার উদ্দেশ্যে ভিডিওটা করি, কারণ প্রতি বছর তো আমি 1200-1500 হাঁস বিক্রি করি। তো 1500 মানুষের বাসায় গিয়া তো আমার বইলে আসা সম্ভব না, তার জন্য ভিডিওগুলো দিতে হয়। আর অনেকে আমার রিকোয়েস্ট করেন ভাই রাজাহাঁস বা ছাগল মুরগি সম্বন্ধে একটু টিপস দেন। তো আমি মানে আগেও অনেক ভিডিওর মধ্যে বলছি যে যত পশু পাখি আছে সবগুলার কৃমির ডোজ করান অবশ্যই জরুরি। আর কৃমির ডোজের আগেও লিভার টনিক, পরেও লিভার টনিক। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কৃমির ডোজ যদি করায় থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনার হাঁস যদি ডিম পারে 100-100 ডিমগুলো ছিটবে ইনশাল্লাহ। আর ডিম পাড়ার পরে অবশ্যই কোচে বসবে, আর কোচে বসলেও রাজাহাঁস অসুস্থ হবে না যদি কৃমির ডোজ করায় থাকেন। আর কৃমির ডোজের পরে যদি লিভার টনিক খাওয়ান, তাহলে লিভার ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে। পরবর্তীতে আপনি লিভার টনিকের পরে জিঙ্ক, মাল্টিভিটামিন, তারপরে আপনার ক্যালসিয়াম, ইসেল, সব ধরনের ওষুধ যে ভিটামিনগুলো আছে একটা একটা করে পর্যায়ক্রমে খাওয়াই দিবেন। এগুলো এমন কোনো বান্দা না এটাই খাওয়াইতে হইব, 3 দিন পরে এটা খাওয়াইতে হইব, এমন না। এত কঠিন করে যারা মানে বলে, এটা হলো এটা বাউতবাজি। আসলে কি, লিভার টনিক 4 দিন খাওয়াইলেন, 2 দিন গ্যাপ দিলেন, পরে হয়তো ক্যালসিয়াম খাওয়াইলেন 3 দিন, পরে আবার 2 দিন গ্যাপ দিলেন, ইসেল খাওয়াইলেন 3 দিন, পরে আবার গ্যাপ দিলেন, মাল্টিভিটামিন খাওয়াইলেন 3 দিন। বিষয়টা এমন, আগে পরে হইতে পারে, আমি এই সেল খাওয়াইলাম পরে ক্যালসিয়াম খাওয়াইলাম, কোনো সমস্যা নাই, এমন হইতে পারে। আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন, আমি যে বলি যে প্রত্যেকটা পশু পাখির কেন কৃমি ওষুধ খাওয়াইতে হয়, দেখেন আমি একটা জিনিস বলি, কালকে রাত্রে কিন্তু আমি ছাগলরে, মুরগিরে এবং হাঁসেরে কৃমি ওষুধ খাওয়াইছি। আজকে দেখেন লেদাটা কেমন। আমি এই যে দেখেন ছাগলের একটা লেদা, এই যে একটা লেদা আছে না, এই যে দেখতেছেন না, এই ছাগলের এই লেদাটা কিন্তু ফিতা কৃমির আবির্ভাব। তার মানে আমার এই ছাগলের ফিতা কৃমি আছে। বুঝাইতে পারছি বিষয়টা? এইটা যদি আপনি কোনো ল্যাবে পাঠান বা এই কোনো প্রাণী সম্পদ অধিদপ্তরে পাঠান, এই লেদাটা বা এই যে লেদাগুলা জট বান্ধা যে লেদাগুলার মধ্যে, জট বান্ধা যতগুলো লেদা আছে প্রত্যেকটার মধ্যে আপনি ফিতা কৃমি জাম পারবেন বা ফিতা কৃমি আছে অবশ্যই। তো কৃমি ছাগলের অনেক ধরনের হয়, একটা হলো গোল কৃমি হয়, ফিতা কৃমি হয়, তারপরে আবার ছাগলের অনেক সময় আপনার কি বলে সাধারণ কৃমি হয়। আমি বলি আপনাদের একটা, এই যে দেখেন ছাগলে যখন নাকি আপনার এই ছাগলের বাচ্চাগুলা দেখেন, একটা জিনিসের পার্থক্য দেখায়। এই ছাগলের যখন নাকি এর মায়ের নিয়ে আসছিলাম আমি, এটা কিন্তু আমার বাসার মধ্যে মানে 6 দিনের বাচ্চা নিয়েছিলাম তার মায়ের সহ, এই দুইটার মায়ের সহ। তো এ বর্তমানে হিটের মধ্যে না, বর্তমানে প্রেগনেন্ট আছে আলহামদুলিল্লাহ, 1-1.5 মাসের প্রেগনেন্ট আছে। আর ওইটা হলো খাসি। তো এদের মায়েরে যখন নিয়ে আসছিলাম তখন থেকে তাদের আমি মানে যত ভিটামিন আছে এবং কৃমি ওষুধ আছে সবসময় খাওয়াই রাখি। তো এদের পশমগুলো দেখেন আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন, এদের বয়স কিন্তু মাত্র 6-7 মাস হবে, 6 মাস হবে বা সর্বোচ্চ 7 মাস। নিয়ে আসছিলাম আমি 6 দিনের বাচ্চা, একেবারে দুধের শিশু। তো আলহামদুলিল্লাহ এদের পশম দেখেন। আর কয়েকদিন আগে আমি যে বাজার থেকে যে ছাগলগুলো নিয়ে আসছি দেখেন, বাজার থেকে যে ছাগলগুলো নিয়ে আসছি, এগুলা আনছিলাম পরে আরও অবস্থা খারাপ আছিল, তো এখন আলহামদুলিল্লাহ সুস্থ হইতেছে। এই যে দেখেন একটা জিনিস দেখাই, এই যে দেখেন না একটা পশম, এই যে কুচকানো মানে কেমন বিশ্রী হয়ে রয়েছে, এটা কিন্তু মূল কারণ হলো দুইটা, একটা হলো ফিতা কৃমি, একটা হলো কলিজা কৃমি, দুইটার একটা অবশ্যই আছে। গত 2 মাসের ভিতরে আমি তারে কৃমির ডোজ করাইছি 2 বার, গত 2 মাসের ভিতরে। কেন করাইছি? কারণ তার কৃমি শেষ হয়ে যেতেছে না। এর দরুন এর হয়তো বডির উপরে একটু এফেক্ট পড়বো, এই যে সেম অবস্থায় এরও। কারণ এই ছাগলগুলো পরবর্তীতে আমার কিনা হয়েছে বাজার থেকে। এর যে সময় আনছিলাম তার অবস্থা অনেক জটিল আছিল, অনেক খারাপ আছিল। 3000 টাকা আনছিলাম মনে হয়। মামা 3000 টাকা আনছ না? 3000 না? কত? 5000? আচ্ছা, 5000 টাকা আনছিলাম, কিন্তু এর নাজাহাল অবস্থা আছিল। দেখেন আলহামদুলিল্লাহ, এখন দেখেন, এখন দেখছেন
আনছিলাম বালা নাজাহাল অবস্থা আছিল। তো যাই হোক, মূল ধরনের হয়ে থাকে, 3-4 ধরনের কৃমি হয়। এর মধ্যে ফিতা কৃমি হোক বা কলিজা কৃমি হোক বা চামড়ার নিচেও কৃমি হয়, চোখের মধ্যেও কৃমি হয়। তো ছাগলের যে কৃমির ডোজগুলো আছে এগুলো যদি নিয়মিত না করেন তাইলে কিন্তু মারাত্মক ক্ষতি। আর কৃমির ডোজ যখন করবেন তখন আপনি অবশ্যই ছাগল, গরু, হাঁস, মুরগি যা আছে বাড়ির সব পশু পাখির একসাথে কৃমি ওষুধ খাওয়াবেন। তাহলে আলহামদুলিল্লাহ একটা থেকে আরেকটা জার্মস, এই যে এই সবগুলা কিনছিলাম একসাথে, অনেকটাই সুস্থ। তো কৃমি ওষুধ খাওয়াইছি। তো আমি প্রতি ভিডিওর মধ্যেই বলি যে কৃমি ওষুধ অবশ্যই সব পশু পাখিরে একসাথে খাওয়াইবেন। বাড়ির মধ্যে যত পশু পাখি থাকে সবগুলোর কৃমি ওষুধ একসাথে ডোজ করবেন, তাইলে হবে কি আর সমস্যা হবে না ইনশাল্লাহ। কৃমি ওষুধ একবারে খাওয়াইলে কোনো পশু পাখিরই সমস্যা হবে না। আর কৃমির ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই ভিটামিনগুলো খাওয়াবেন। আর ভিটামিনগুলা আসলে ভিটামিন মিনারেলস হাঁস, মুরগি, গরু, ছাগলের অত খাওয়াইতে হয় না, যতটা ডাক্তাররা বলে আসলে এত খাওয়াইতে হয় না। কেন খাওয়াইতে হয় না? যখন নাকি পেটের মধ্যে কৃমি থাকবে না তখন কিন্তু আপনার মানে এত ভিটামিন, এত মিনারেলসের ঘাটতি পড়ে না। যখন পেটের মধ্যে কৃমি থাকবো তখন কিন্তু মিনারেলস, ভিটামিনস সব সব জিনিসের ঘাটতি থাকে, কারণ কৃমি ওই জিনিসগুলো খেয়ালায়। স্বাভাবিকভাবে যেই খাবারগুলো তারা গ্রহণ করে ওই খাবার থেকে তাদের ভিটামিন মিনারেলসের চাহিদা পুরা হয়। তো সুতরাং যদি কৃমি ওষুধ খাওয়ান তাহলে এই হলো বেনিফিট। আর যদি কৃমি ওষুধ না খাওয়ান তাহলে প্রচুর ভিটামিন, প্রচুর মিনারেলস এবং প্রচুর ক্যালসিয়াম সব ধরনের ভিটামিন খাওয়াইতে হয়। ঘরটা দেখেন, আপনারা ছাগল পালন করেন, এটার মধ্যে আমার প্রায় 8-9টা ছাগল থাকে। এই যে দেখেন ছাগলের ঘরও আজকে পুরাটা আমি পরিষ্কার করে ব্লিচিং, চুন, পটাশ ছড়াই দিছি। বিকালের খাবার রেডি হয়ে গেছে ছাগলের, শুধু পাতা খায়। আমার ছাগলটা আমি এক্সট্রা কোনো মানে আছে না ফিট বা বোর্ডের সিল্কা বা ভুসি অনেক খাওয়াই এমন না বিষয়টা। আমি স্বাভাবিক যে খাবারের মাত্রা আছে ওই মাত্রায় আমি ছাগলটা খাওয়াই। আর এই মাত্রায় খাওয়ানোর পরই আলহামদুলিল্লাহ আমার ছাগল দেখছেন তো, যে 2টা বাড়ির ছাগল, বাড়ির 3-4টা ছাগল আছে বাড়ির, আলহামদুলিল্লাহ ওদের চেয়ে আর বাজারতে আনছি এদের চেয়ে আর অনেক পার্থক্য আছে, এদের পশমই অনেক পার্থক্য। তো যখন আপনি খাওয়াবেন ইনশাল্লাহ এটার পার্থক্য বুঝবেন। আশা করি সবাই বুঝছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আমার ফোন দিবেন। আমার নাম্বার হয়তো আপনাদের সবার মনে আছে, তারপর আবার বলে দিচ্ছি 017722744007। আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমার ফোন দিবেন, SMS করবেন, আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।